ক্লাস 11 তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি পর্যায় সারণী চ্যাপ্টার পিরিয়ডিসিটি ইন প্রপার্টিস ভিডিওতে যে সমস্ত জিনিসগুলো বলেছি তার মধ্যে আজকে একটা গুরুত্বপূর্ণ পর্যায়বৃত্ত ধর্ম আয়নীয় ব্যাসার্ধ সম্পর্কে বলবো। আয়নীয় ব্যাসার্ধ কি? কোনো আয়নীয় ক্লাসে উপস্থিত পাশাপাশি একটা ক্যাটায়ন একটা আনায়নের আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। মনে করো এইটা ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন, এর নিউক্লিয়াস, এর হচ্ছে এটা নিউক্লিয়াস, ঠিক আছে? এদের আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা আমরা পাই কিসে? এক্স রশ্মি পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে? তাহলে সেই আন্তঃনিউক্লিয়ার দূরত্বকে যে কোনো একটি ক্যাটায়ন, এটা হচ্ছে ক্যাটায়ন সি প্লাস, এটা অ্যানায়ন এ মাইনাস, এদের মধ্যে যে কোনো একটি বাদ দিলেই আমরা ক্যাটায়ন অ্যানায়নের ব্যাসার্ধ পেয়ে যাব। এখন কথা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে কার আকার বড়? এখানে দেখা যাচ্ছে ক্যাটায়নের সাইজ ছোটো, অ্যানায়নের সাইজ বড়। তাহলে সেটা কেন হয় সেটা ব্যাখ্যা করতে হবে। তাহলে একটা উদাহরণ দিই, মনে করো সোডিয়াম, এটা হচ্ছে ধাতু। তাহলে যে কোনো ধাতু থেকে কী হয়? বাইরের কক্ষপথে ইলেকট্রন বেরিয়ে গিয়ে ক্যাটায়ন তৈরি হয়। এর ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 2, 8, 1। অর্থাৎ সোডিয়ামের নিউক্লিয়াস কেন্দ্র করে প্রথম কক্ষপথ কে, তারপরে এল, তারপরে এম। অর্থাৎ এখানে 2টো ইলেকট্রন, এখানে 8টা ইলেকট্রন, এখানে 1টা ইলেকট্রন আছে, ঠিক আছে? তাহলে সোডিয়াম থেকে যখন ইলেকট্রন বেরিয়ে গিয়ে, একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে Na প্লাস আয়ন পরিণত হবে, তখন কী হচ্ছে? দেখো বাইরে এম কক্ষপথটা বিলুপ্ত হচ্ছে। ফলে পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্ববহিষ্ঠ কক্ষপথের যে দূরত্ব সেইটাই হচ্ছে আয়নীয় ব্যাসার্ধ। তাহলে সেইটা কী হচ্ছে? কক্ষপথ বিলুপ্ত হয়ে যায়, ব্যাসার্ধটা হ্রাস পাচ্ছে। এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় কারণ কি? এখানে দেখতে পাচ্ছ ক্যাটায়ন থেকে যখন মানে পরমাণু থেকে যখন ক্যাটায়ন তৈরি হচ্ছে তখন ইলেকট্রন বেরিয়ে যায়, নিউক্লিয় আধানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এইটা হচ্ছে একটা সুন্দর জিনিস ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে Z/E প্রপোর্শনাল টু 1/R। এটা মনে রাখবে। জেডটা কি? নিউক্লিয় আধান বা পারমাণবিক সংখ্যা, ই হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, প্রপোর্শনাল টু 1/R। তাহলে এখান থেকে তুমি ব্যাখ্যা করো যে Z/E 1/R দিয়ে কী করে ব্যাখ্যা করবো। ধরো সোডিয়ামের ক্ষেত্রে Z/E সমান কত? সোডিয়ামের জেড দেখাচ্ছ 11, আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। তাহলে কী হলো? 1। যেই Na প্লাস আয়ন উৎপন্ন হচ্ছে তাহলে তার Z/E কী হচ্ছে? জেড কত? 11, ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 10, তার মানে 1 কী হচ্ছে? 1, তাই তো? তাহলে কার বৃদ্ধি পেল? Na প্লাসের Z/E বৃদ্ধি পেল। তাহলে এটা যত বৃদ্ধি পাবে ব্যাসার্ধ হ্রাস পাবে, সেই জন্য পরমাণু অপেক্ষা ক্যাটায়নের ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে, ঠিক আছে? ঠিক একইভাবে অ্যানায়ন, ধরো Cl, তার হচ্ছে 2, 8, 8 2 10, 7, 17, ঠিক আছে? তাহলে ক্লোরিনের ক্ষেত্রে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে কটা কক্ষপথ? 3টে, K, L, M। এখানে 2টো, এখানে 8টা, এখানে 7টা। যখন একটা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে কী হলো? Cl মাইনাস। তাহলে 2 হলো 2, 8, 8। তাহলে একই কক্ষপথ থাকছে, তাই তো? তাহলে পরমাণু বা অ্যানায়নের ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে কেন? এই যে নতুন ইলেকট্রনটা এখানে যুক্ত হচ্ছে, সেই ইলেকট্রনটা কী করছে? আগের ইলেকট্রন 7 ইলেকট্রনের সঙ্গে বিকর্ষণ হয়, কী হচ্ছে? এই কক্ষপথে বিস্তার ঘটছে, ফলে এটা সামান্য সরে যাচ্ছে, ফলে আয়নীয় ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে না। এটা একটা ব্যাখ্যা। আর একটা কি? এখানে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কী হচ্ছে? নিউক্লিয় আধানের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, ফলে কী হচ্ছে? নিউক্লিয়াস কিন্তু বহিস্থ ইলেকট্রনকে আগের মতো জোরালোভাবে টানছে না, সেই হিসাবে একটা ব্যাখ্যা করা যাচ্ছে। আর একটা ব্যাখ্যা হচ্ছে Z/E। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে Z/E কত হচ্ছে? ক্লোরিনের 17, ইলেকট্রন সংখ্যা 17, 1। আর Cl মাইনাসের ক্ষেত্রে কী হচ্ছে? Z/E বার করো, এটা 17, এটা কত হলো? 8 2 10, 18, তার মানে পয়েন্ট সামথিং হচ্ছে, ঠিক আছে? তার মানে মানটা কমে যাচ্ছে Cl মাইনাস আয়নের ক্ষেত্রে, 1-এর চেয়ে কম। তাহলে এর Z/E যত কম হবে আর বাড়বে, সেই জন্য পরমাণু অপেক্ষা অ্যানায়নের আকার বৃদ্ধি পাচ্ছে। এটা একটা খুব ভালো বুঝতে পারলে তোমরা। ঠিক সেইভাবে আমি একটা যদি বলি, মনে করো নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, আর একটা দিচ্ছে, এটা হচ্ছে অধাতু বলেছি, এবার সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম।
ঠিক আছে। নাইট্রোজেনের আধান কত? 3 মাইনাস, অক্সিজেনের 2 মাইনাস, ফ্লুরিন মাইনাস, এর সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস। তাহলে যদি তোমাকে বলে N3 মাইনাস, O2 মাইনাস, F মাইনাস, এদের পরমাণু বা এদের আয়নীয় ব্যাসার্ধের তুলনা করো। তাহলে এই অ্যানায়নগুলো দেখো, নাইট্রোজেনের 7 এমনি অবস্থায় আমরা জানি, তাহলে এটা 7 দিনে 10 হলো। অক্সিজেনের তাহলে এটা 7 থেকে 10 অক্সিজেনের ছিল 8, দুটো গ্রহণ করলো, সেটা 10 হলো। ফ্লুরিনের ছিল 9, একটা ইলেকট্রন গ্রহণ করলো 10। এই জন্য একে আইসো ইলেকট্রনিক যৌগ বলে। ঠিক আছে, এদের আধানের পরিমাণ আলাদা কিন্তু ইলেকট্রন সংখ্যা এক। তাহলে N3 মাইনাস যৌগের ক্ষেত্রে Z/E কী হচ্ছে? দেখতে পাচ্ছ 7/10। ঠিক আছে, O2 মাইনাসের ক্ষেত্রে কী হচ্ছে? 8/10। ঠিক আছে, আর M মাইনাসের ক্ষেত্রে কত হচ্ছে? 9/10। তাহলে এখানে 7/10, 8/10, 9/10। তাহলে কোন মানটা বৃদ্ধি পাচ্ছে? এইটা দেখো, যত ওপরে কম হবে, যেটা এটা নিচের মান বেশি, তাহলে কী হচ্ছে? N3 মাইনাসের ক্ষেত্রে তুমি এখানে দেখতে পাচ্ছ এর আয়নীয় ব্যাসার্ধ হবে 1.71, এর 1.40 ব্যাসার্ধ হ্রাস পেয়ে যাচ্ছে। তাহলে ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে নাইট্রোজেনের থেকে অক্সিজেনের কম, অক্সিজেনের থেকে ফ্লুরিন মাইনাসের কম। বোঝা গেল? তাহলে এখানে Z/E মানের তুলনা করলেই আমরা কিন্তু বুঝতে পেরে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারলাম। তাহলে এখানে Na প্লাস, Mg2 প্লাস, Al3 প্লাস এর তুলনা করি। এর Na প্লাস 11টা ছিল, এখন কী হলো? 10টা। Mg প্লাস 12টা ছিল, সেটা হয়ে গেল 10টা। এটাতে 11টা ছিল, 3টে বেরিয়ে গেল, হয়ে গেল 10টা। তাহলে এরাও আইসো ইলেকট্রনিক যৌগ। তাহলে এদের ক্ষেত্রে আকারের তুলনা করতে গেলে কী হবে? সেই Na প্লাস Z/E বার করো, কত হবে? 11/10 মানে 1.1। ম্যাগনেসিয়াম 2 প্লাস এর বার করো, Z/E 12/10 1.2। Al3 প্লাস এর Z/E বার করো, 13/10 1.3। ঠিক আছে, তাহলে কোনটা বৃদ্ধি পাচ্ছে? অ্যালুমিনিয়ামের Z/E বৃদ্ধি পাচ্ছে। তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ব্যাসার্ধ হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ হ্রাস যদি ক্রমানুসারে সাজাও তাহলে কী হবে? Na প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, Al3 প্লাস। ঠিক আছে, তাহলে সোডিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের ব্যাসার্ধ কমলো। ঠিক আছে, ম্যাগনেসিয়াম অপেক্ষা অ্যালুমিনিয়ামের ব্যাসার্ধ হ্রাস পেল। এইভাবে কতগুলো কোশ্চেন আছে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে বলে। তাহলে আমরা Z/E প্রপোর্শনাল টু 1/r দিয়ে সহজেই ব্যাখ্যা করে দিতে পারবো। ঠিক আছে, এবার আসছি পরমাণুর পর্যায়বৃত্ত ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিষয়, আয়োনাইজেশন পোটেনশিয়াল। গুরুত্বপূর্ণ বিষয় এটা কি? মনে করো একটা পরমাণু A গ্যাসীয় স্তরে আছে, অর্থাৎ সর্বনিম্ন বা ভূমিস্তরে অবস্থিত একটা বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু A। ঠিক আছে, সেই গ্যাসীয় পরমাণু তার যোজ্যতা কক্ষে, অর্থাৎ সব নিউক্লিয়াসের বাইরের যে ইলেকট্রনটা আছে, যেটাকে বলা সর্ববহিষ্ঠ কক্ষপথ, সেই ইলেকট্রনটাকে সম্পূর্ণরূপে অপসারিত করে একক আধান বিশিষ্ট, অর্থাৎ বাইরের ইলেকট্রনটাকে তাড়িয়ে একক আধান বিশিষ্ট গতিশক্তিহীন একক ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত করতে যে শক্তি লাগে, প্লাস শক্তি, সেই শক্তিটাই হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন বা ভূমিস্তরে অবস্থিত একটা গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু A তার সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রনকে অপসারিত করে একক আধান বিশিষ্ট গতিশক্তিহীন গ্যাসীয় আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তি দরকার হয়, সেটা হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল। এর একক কি? ইলেকট্রন ভোল্ট এককে পরিমাপ করা হয়। ঠিক আছে, বা কিলো ক্যালোরি মোল ইনভার্স এককে প্রকাশ করা হয়, বা কিলো জুল মোল ইনভার্স এককে প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন কথাটা হচ্ছে আয়নন বিভব কী কী বিষয়ের উপর নির্ভর করে। তাহলে আমার কথা হচ্ছে, একটা কথা ভুলে গেছি। ধরো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাইরে একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে এই ইলেকট্রনটাকে অপসারিত করতে যে শক্তি দরকার সেটা I1। তারপরে মনে করো আর একটা ইলেকট্রন আছে, তাকেও অপসারিত করতে হবে, তখন সেইটা হবে I2।
আবার মনে করো আরেকটা ইলেকট্রন আছে, তারপর তাড়াতে গেলে শক্তি লাগবে I3। তাহলে আমরা প্রথম আয়ন বিভব I1, দ্বিতীয় আয়ন বিভব I2, তৃতীয় আয়ন বিভব I3, আমরা প্রথম আয়নন বিভবটাকেই আমরা আয়নন শক্তি হিসাবে জানব। ঠিক আছে, এবার যত I1, I2, I3 হবে সেইটার মান তোমাকে বুঝতে পারবে যে I1 থেকে I2 বাড়বে, শক্তি বেড়বে, I2 থেকে I3 শক্তি বৃদ্ধি পাবে, এরও ব্যাখ্যা তোমরা পাবে। এখন কথা হচ্ছে আয়নন বিভব কী কী বিষয়ের উপর নির্ভর করে। এটা হচ্ছে প্রথমেই হচ্ছে পরমাণুর আকার। ঠিক আছে, মনে করো একটা পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্রের আকার হচ্ছে এতটা, একটা নিউক্লিয়াস কেন্দ্রের আকার একটু বড়, আর একটা নিউক্লিয়াসকে কেন্দ্রের আকার। তাহলে পরমাণু আকার যত বৃদ্ধি পাবে তাহলে নিউক্লিয়াস কী করবে, বাইরে ইলেকট্রনকে কম আকর্ষণ করবে, এর আকর্ষণটা বাড়বে, এর আকর্ষণ আরও বাড়বে। তাহলে বাইরের ইলেকট্রনকে তাড়াতে যে পরমাণু আকার ছোট হবে তাতে বেশি শক্তি দরকার হবে। তাহলে পরমাণু আকার যত হ্রাস পাবে আয়নন বিভব বাড়বে। সেই জন্য শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে আয়নন বিভব হ্রাস পায়, আর পর্যায় পর বাম দিক থেকে ডান দিকে পরমাণু আকার হ্রাস পাওয়ার জন্য আয়নন বিভব বৃদ্ধি পায়। একটা বুঝলাম। তারপর হচ্ছে কেন্দ্রকে আধানের পরিমাণ। কেন্দ্রকে আধান অর্থাৎ যত পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাবে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে, ফলে আয়নন বিভব বৃদ্ধি পাবে, অর্থাৎ বেশি করে আকর্ষণ করবে। তাহলে শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে আয়ন বিভব হ্রাস পাচ্ছে, হ্যাঁ পরমাণু কম। আর হচ্ছে শ্রেণী বরাবর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পায়, কী হচ্ছে আয়নন বিভব বৃদ্ধি পাচ্ছে। এবার হচ্ছে আবরণী প্রভাব। শিল্ডিং এফেক্ট or skinning effect। ঠিক আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোনো পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে বাইরে কয়েকটি ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের ওপর আমরা আগেই বলেছি আগের দিনে, মনে করে এখানে ইলেকট্রন আছে, এখানেও ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রনের ওপর নিউক্লিয়াস আকর্ষণ বল করবে, অনুভব করবে। আর এই ইলেকট্রন অন্তর্বর্তী কক্ষে ইলেকট্রনগুলো রিপালসিভ ফোর্স প্রয়োগ করবে। ফলে কী হচ্ছে, নিউক্লিয়াস বাইরের কক্ষকে যে ইলেকট্রন দ্বারা আকর্ষণ দ্বারা নিউক্লিয় আধান, যেটাকে বলা জেড প্রকৃত নিউক্লিয় আধান, তাহলে অন্তর্বর্তী নিউক্লিয়াসের আবরণী ধ্রুবকের জন্য, অর্থাৎ যে আবরণী প্রভাব সেটা হচ্ছে S > P > D > F, এই উপকক্ষের উপর নির্ভর করে। অর্থাৎ S উপকক্ষে আবরণী প্রভাব P অপেক্ষা বেশি, P এর আবার D অপেক্ষা বেশি, F এর সবচেয়ে আবরণী প্রভাব কম। ফলে অন্তর্বর্তী কক্ষের আবরণী ধ্রুবকের জন্য এই নিউক্লিয় আধানের পরিমাণ কমে যাচ্ছে, সেটাই হচ্ছে আমরা বলি জেড এফেক্টিভ নিউক্লিয় আধান, অর্থাৎ কার্যকরী নিউক্লিয় আধান। তাহলে আবরণী প্রভাবের উপর নির্ভর করে আমরা কী বলবো, আয়নের বিভবের পরিবর্তন ভ্যারিয়েশন করবে। একটা এক্সাম্পল পরীক্ষা খুব পড়ে, বলছি পটাশিয়াম আর হচ্ছে কপার। ঠিক আছে, এর হচ্ছে 19, এর হচ্ছে 29, এরও বাইরের কক্ষে 4s1 আছে, এরও বাইরের কক্ষে 4s1 আছে। ঠিক আছে, এখন কথাটা হচ্ছে যে এই পটাশিয়াম আর 29-এর মধ্যে কপারের পরমাণু ক্রমাঙ্ক বেশি, তাহলে এর কার্যকরী নিউক্লিয় আধান বেশি, তাহলে এর ক্ষেত্রে বহিস্থ ইলেকট্রনকে তাদের বেশি শক্তি দরকার হবে। তাহলে আয়নের বিভব কী হচ্ছে, কপারের ক্ষেত্রে, এবং কপারের আকারও বেশি, তাহলে এর নিউক্লিয় আধানের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে পটাশিয়ামেরও ইলেকট্রন বিন্যাস বহিস্তম 4s1, কপারেরও হচ্ছে 4s1, তাহলে দুজনের বহিস্তম কক্ষপথে 4s1 ইলেকট্রন থাকা উভয়েরই আয়ন বিভব এক হওয়ার কথা, কিন্তু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। কপারের ক্ষেত্রে বাইরে কী আছে, 3d অরবিটাল পূর্ণ আছে, 3d10, কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে d অরবিটাল নেই। তাহলে আমরা জানি আবরণী প্রভাব S > P > D > তাহলে d অরবিটাল আবরণী প্রভাব কম হয়, কী হচ্ছে, কপারের ক্ষেত্রে কার্যকরী নিউক্লিয় আধানের পরিমাণটা কী হচ্ছে, যতটা পরিবর্তন সেই নিউক্লিয় আধানটা বাইরের কক্ষে ইলেকট্রনকে জোরালোভাবে টানছে, ফলে এই ইলেকট্রনকে অপসারিত করতে বেশি শক্তি দরকার। তাহলে উভয়েরই বহিস্তম কক্ষে 4s1 থাকা সত্ত্বেও কপারের আবরণী প্রভাব d অরবিটাল জেনে কমে যাওয়ায় কার্যকরী নিউক্লিয় আধানের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে এই কপারের নিউক্লিয়াস 4s ইলেকট্রনকে জোরালোভাবে টানার জন্য এখান থেকে তাড়াতে একটা ইলেকট্রনকে বেশি শক্তি দরকার, সেই কারণে কপার আয়ন বিভব পটাশিয়াম অপেক্ষা বেশি। এটা তোমরা একটা বুঝতে পারলে।
এবার আসছে কক্ষকের ভেদন ক্ষমতা। পেনিট্রেটিং এফেক্ট। আমরা কি জানি, নিউক্লিয়াসের কাছাকাছি সবচেয়ে এস, তারপরে পি, তারপর ডি, তারপরে এফ। এরা বেশি অধিকতর প্রবিষ্ট আছে। নিউক্লিয়াসের কাছে এস উপকক্ষ, তারপর পি আছে, তারপর ডি, তারপরে। তাহলে আমরা যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই যে বেরিলিয়াম আর বোরন। দেখো, বেরিলিয়ামের হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম 4, তার মানে 1:2:2। বোরনের 5, 1:2:2, 2p1। তাহলে এই দুজনে পরমাণু তুলনা করে বলো বেরিলিয়াম অপেক্ষা বোরনের দেখো পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাওয়ায় কার্য মানে এর আয়নীয় বেশি বেশি হচ্ছে। কিন্তু দুজনের মধ্যে তুলনা করলে এস অরবিটাল আর পি অরবিটাল এটা মোর পেনিট্রেটিং, অর্থাৎ নিউক্লিয়াসের অধিকতর প্রবিষ্ট হচ্ছে এস অরবিটাল। তাহলে এই এস অরবিটাল থেকে ইলেকট্রনকে তাড়াতে বেশি শক্তির দরকার হবে। ঠিক আছে, যতই বাম দিক থেকে ডান দিক অর্থাৎ 4 অপেক্ষা 5 নিউক্লিয়ার দান বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমার নিয়ম মতো বোরনের আয়নন বিভব বেশি হওয়ার কথা। কিন্তু এখানে কক্ষকের ভেদন ক্ষমতা এস অরবিটালের ভেদন ক্ষমতা পি অপেক্ষা বেশি হয়। বেরিলিয়ামের এস অরবিটাল ইলেকট্রনকে তাড়াতে বেশি শক্তি দরকার হয়, সেই জন্যে বেরিলিয়ামের আইপি গ্রেটার দেন বোরনের আইপি। ঠিক আছে, এটা একটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় পড়ে। আর হচ্ছে অর্ধপূর্ণ পরিপূর্ণ সাবসেল। এটা তোমাকে বুঝতে গেলে নাইট্রোজেন আর অক্সিজেন একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। নাইট্রোজেন হচ্ছে 7, অক্সিজেন 8, তাহলে এটা হচ্ছে 1:2:2p3। অক্সিজেন হচ্ছে 1:2:2p4। তাহলে বাম দিক থেকে ডান দিক গেলে নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8 পর্যায় বরাবর। তাহলে নাইট্রোজেনের ডান দিকে অক্সিজেন আছে, তাহলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পায়। স্বাভাবিক নিয়মে অক্সিজেনের আয়নেশন পোটেনশিয়াল নাইট্রোজেন অপেক্ষা বেশি হওয়ার কথা। কিন্তু এখানে দেখো এর বাইরে নাইট্রোজেনের বাইরে পি অরবিটাল অর্ধপূর্ণ অবস্থা আছে, অর্থাৎ পিএ 6 এবং 3, p6 or p3 ফুলফিল or হাফ ফিল ইজ মোর স্টেবল দ্যান আদার স্টেট। তাহলে p4টা অর্ধপূর্ণ নয়, পরিপূর্ণ নয়, তাহলে এইটা সুস্থির অবস্থায় আছে। সেই জন্য নাইট্রোজেনের বাইরে পি অরবিটালকে ইলেকট্রনকে তাড়াতে বেশি শক্তি দরকার হয়, সেই জন্য নাইট্রোজেনের আইপি গ্রেটার দ্যান অক্সিজেনের আইপি। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তাহলে তোমরা এটা বুঝতে পারলে পরীক্ষা এগুলো আসে, এই কোশ্চেনগুলো মাথায় রাখবে। ঠিক আছে, এবার পর্যায়বৃত্ত ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝাবো, ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি ইএ, ইলেকট্রন আসক্তি। এটাও একটা শ্রেণী বা পর্যায় বড় মূল ইলেকট্রন আসক্তি কী পরিবর্তন হয় সেটাও তোমাদেরকে ধারণা উপলব্ধি করতে হবে। ঠিক আছে, মনে করো কোনো একটা পরমাণু এ, সেই একই সর্বনিম্ন বা ভূমিস্তরে অবস্থিত একটা বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু তার সর্ববহিস্থ কক্ষতে একটি ইলেকট্রনকে গ্রহণ করে এক আধান বিশিষ্ট ঋণাত্মক আধান বিশিষ্ট গ্যাসীয় একটা পরমাণু বিচ্ছিন্ন নেগেটিভ চার্জযুক্ত আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি বেরিয়ে যায়, ঠিক আছে, মাইনাস শক্তি, সেই শক্তিকে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। তাহলে কী বললাম, ভূমিস্তরে বা যেমন এ পরমাণুটা ভূমিস্তরে বা সর্বনিম্ন স্তরে একটা গ্যাসীয় অবস্থায় আছে, এরকম একটা বিচ্ছিন্ন পরমাণু, ঠিক আছে, একটা অতিরিক্ত ইলেকট্রন গ্রহণ করে এক আধান বিশিষ্ট গ্যাসীয় আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকেই বলা ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, তাহলে এখানে ইলেকট্রন আসক্তি বেরিয়ে যাওয়ার জন্য এখানে এনথালপি পরিবর্তন H সমান নেগেটিভ হয় বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, এনথালপি নেগেটিভ হচ্ছে, তাহলে সেইটা আমরা বুঝবো এক্সোথার্মিক না এন্ডোথার্মিক সেটা পরে ব্যাখ্যা করব। ঠিক আছে, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কী কী বিষয় নির্ভর করবে তোমাদেরকে এবার জানতে হবে। সেই একই জিনিস, পরমাণু আকার। মনে করো আমি এখানে বলেছিলাম সেই বাম দিক থেকে ডান দিক গেলে পরমাণু আকার হ্রাস পায়, ফলে এদের ইলেকট্রন গ্রহণ করা প্রবণতা কী হচ্ছে বৃদ্ধি পায়, ফলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। ঠিক সেইভাবে শনিবার ওপর থেকে নিচে গেলে পরমাণু আকার বৃদ্ধি পায়, কী হচ্ছে ওপরে মৌলগুলো আকার ছোটো হয়, তাহলে ফলে সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে ওপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। তাহলে পর্যায়বার বাম দিক থেকে ডান দিকে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, শনিবার ওপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়।
তাহলে এইটা একটা পয়েন্ট হলো। ঠিক সেইভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় ইলেকট্রন আসক্তির উপর প্রভাব ফেলে, সেটা আমরা দেখব। ক্লোরিন ও ফ্লুরিন উভয়ের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি, 7A ক্যাশ সিস্টেমে 7A 17 নম্বর শ্রেণীতে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে ওপর থেকে নিচে গেলে, ঠিক আছে, আমরা কি বলেছি, ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। তাহলে ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি হ্রাস পাচ্ছে, কিন্তু এটা ব্যতিক্রম। ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। এটা কেন? তাহলে ফ্লুরিনের ইলেকট্রন বিনা 9 1s2 2s2 2p5, ক্লোরিনের 17 1s2 2s2 2p6 3s2 3p5। ঠিক আছে, অর্থাৎ ফ্লুরিনের বাইরে পি অরবিটাল ইলেকট্রন আছে আর ক্লোরিনের বাইরে 3p অরবিটাল ইলেকট্রন আছে। ঠিক আছে, কিন্তু 2p আর 3pর মধ্যে কী বোঝা যাচ্ছে, 3pর আকার বড় 2p অপেক্ষা। ফলে ফ্লুরিনের পি অরবিটালে 2p অরবিটাল ইলেকট্রনটা আসলে সেই ইলেকট্রনের পি এর আকার ছোট হয়। সেই ইলেকট্রন ওই যে বহিস্তম ইলেকট্রনের ওপর বিকর্ষণ বল ক্রিয়া করার ফলে ইলেকট্রনকে সহজে ঢুকতে পারে না, ফলে প্রচুর শক্তি দরকার। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে 3pর আকার, তাহলে 2pর আকার যদি এরকম হয়, 3pর আকার যদি একটু বড় হয়, তাহলে এখানে সহজে, অর্থাৎ ক্লোরিনের ক্ষেত্রে 3p অরবিটালের আকার বড় হয়, ইলেকট্রনটা সহজে ঢুকতে পারে, অর্থাৎ কম শক্তির প্রয়োজন। সেই জন্য ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনে ইলেকট্রন আসক্তি বেশি হয়। তাহলে এখানে সহজে ইলেকট্রন ঢুকে ক্লোরিনকে এক চার্জ বিশিষ্ট গ্যাসীয় আয়নে পরিণত করতে পারবে। ঠিক সেইভাবে একই ব্যাখ্যা অক্সিজেন ও সালফারের ক্ষেত্রেও প্রযোজ্য। তোমরা এটা ব্যাখ্যা করতে পারবে, অক্সিজেন ও সালফারের ক্ষেত্রে ঠিক একই নিয়মে ইলেকট্রন আসক্তি ব্যাখ্যা করা যাবে। ওকে, তাহলে এবার আসছি একটা খুব ইম্পর্টেন্ট পর্যায় ধর্ম, কর্ণ সম্পর্ক। মনে করো 2A শ্রেণী, তারপরে 3A শ্রেণী, তারপরে হচ্ছে রোমানোর পেপে যদি আমি তারপরে বলছি 3A 2A বলেছি, 1A 2A, তারপরে আসছে 3A 4A শ্রেণী। দেখো এখানে আছে, মনে করো একটা মৌল লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, তারপরে আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। ঠিক আছে, তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক এক ঘর গিয়ে আবার নিচে নামলে এই মৌলটার সঙ্গে এই যে চতুর্ভুজটা তৈরি হচ্ছে, এই চতুর্ভুজের কৌণিক যে দুটি মৌল থাকবে তাদের মধ্যে সদৃশ্য লোক হয়ে যায়। আবার এইটা মনে করো, ঠিক আছে, আবার এইটা এর সঙ্গে এইটা, আবার এইটার সঙ্গে এইটা। তাহলে লিথিয়াম টু কৌণিক Mg, বেরিলিয়াম টু অ্যালুমিনিয়াম, বোরন টু সিলিকন, এদের মধ্যে সদৃশ্য লক্ষ্য করা যাবে। কারণ এইখান থেকে এই দিকে যাওয়া মানে আয়নীয় বিভব বৃদ্ধি পাচ্ছে, আবার ওপর থেকে নিচে গেলে আয়নীয় বিভব হ্রাস পাচ্ছে। তাহলে এই যে কোনাকুনি অ্যাঙ্গেলে আছে, তখন এদের মধ্যে এই আয়নের বিভব, তারপর হচ্ছে ইলেকট্রন আসক্তি, ধ্রুবায়ন ক্ষমতা, যেটাকে পোলারাইজিং এফেক্ট, এদের মধ্যে অনেক কিছু মিল দেখা যায়। সেই জন্য এদের কৌণিক অর্থাৎ কর্ণ সদৃশ্য মৌল বলা হয়। ঠিক আছে, ঠিক এরকমভাবে একটা উদাহরণ যদি পরীক্ষায় পড়ে, লিথিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেট, ঠিক আছে, এদের মধ্যে যখন এটা আয়নীয় যৌগ, আয়নীয় যৌগ দেখতে পাচ্ছ, কিন্তু এদের মধ্যে জলের স্বল্প দাব্যতার ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, তাহলে লিথিয়াম কার্বনেটের লিথিয়াম প্লাস আয়ন আর ম্যাগনেসিয়াম 2+ ম্যাগনেসিয়াম 2+ আয়ন, এরা কী করছে, এই যৌগের মধ্যে সামান্য সমযোজী ধর্মতা অর্থাৎ পোলারাইজিং এফেক্ট যেটাকে বলা, এদের ধ্রুবায়ন ক্ষমতা সমান হওয়ার জন্য কার্বনেটের উপর এরা সমযোজী বন্ধন সৃষ্টি করছে। ফলে এই দুটো যৌগের মধ্যে সামান্য সমযোজী ধর্ম বৃদ্ধি পাওয়ার জন্য এরা জলে দুজনেই স্বল্প দাব্য হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইভাবে তোমাদের একটা কোশ্চেন পড়ছে কর্ণ সম্পর্ক দিয়ে। তারা লিথিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, বোরন, সিলিকন, এই সমস্ত যৌগের মধ্যে মিল দেখা যাচ্ছে। আর একটা লাস্ট হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এটা কি? তড়িৎ ঋণাত্মকতা জানতে গেলে তোমাকে জানতে হবে নিকটস্থ যে কোনো দুটি রাসায়নিক বন্ধনে আছে, কোনো একটা সমযোজী বন্ধনে আবদ্ধ, মনে করে H আর Cl, সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের যে কোনো একটি পরমাণুর, অণুর যে কোনো একটা পরমাণুর
এই যে এই যে বন্ধনটা আছে, এই বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তাহলে সমযোজী এক বন্ধনে আবদ্ধ কোনো একটা মৌলের পরমাণু ইলেকট্রন জোড়, অর্থাৎ হাইড্রোজেনে এখানে ইলেকট্রন, ক্লোরিনের এখানে একটা ইলেকট্রন, এই ইলেকট্রন জোড়টা দেখবে ক্লোরিন টেনে নিচ্ছে, ক্লোরিনের দিকে চলে যাচ্ছে। তাহলে এই যে টেনে নেওয়ার ক্ষমতা, এটা কি বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা পর্যায়বার বাম দিক থেকে গেলে ডান দিকে বৃদ্ধি পায়, শ্রেণীবার উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তাহলে আমরা ওই জন্যই কী বলি, বাম দিকের মৌলগুলো কম তড়িৎ ঋণাত্মক, ডান দিকের মৌলগুলো বেশি তড়িৎ ঋণাত্মক। ঠিক আছে? তাহলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় আরেকটা কারণ, যারা অধাতু হয় তাদের তড়িৎ ঋণাত্মক মৌল হয়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? এখন তোমরা উদাহরণ দিয়ে বুঝতে পারবে। ধরো হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, আবার অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, আবার ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তাহলে দেখো পর্যায়বার বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? আবার শ্রেণী বরাবর ওপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাচ্ছে। ঠিক আছে? তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তার মধ্যে কী বলবো আমরা, এটা মাধ্যমিকও শিখেছ, ফ্লুরিন ক্লোরিন অপেক্ষা বেশি তড়িৎ ঋণাত্মক, ক্লোরিন ব্রোমিন অপেক্ষা বেশি তড়িৎ ঋণাত্মক। এইভাবে তোমরা ব্যাখ্যা করো। আর একটা হচ্ছে যারা তড়িৎ ধনাত্মক মৌল, তাদের অক্সাইডগুলো কী হয়? বিশেষভাবে ক্ষারকীয় প্রকৃতির হয়। এদের অক্সাইডগুলো কী হয়? আম্লিক প্রকৃতির হয়। তাহলে তোমাদেরকে আগের দিনে একটা গুরুত্বপূর্ণ ধাতব ধর্ম অধাধর্ম সম্পর্কে বলা হয়নি, এবার দেখো। তাহলে এদের অক্সাইড, মনে করো Li2O, BeO, Na2O, MgO, ঠিক আছে, B2O3, Al2O3, তাহলে এদের অক্সাইডগুলো ক্ষারকীয়। ঠিক মাঝে আছে দেখো অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে সিলিকন, বোরন, Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, তাহলে এর অক্সাইড হচ্ছে উভধর্মী। তাহলে এরা ক্ষারকীয়, এদের উভধর্মী। আবার ডান দিকে P2O5 বা P2O3, SO2 বা SO3, Cl2O7, এরা হচ্ছে আম্লিক প্রকৃতি। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে আম্লিক অক্সাইড ধর্মের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, আর বাঁ দিকের মৌলগুলোর ক্ষারকীয় অক্সাইডের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আর মাঝামাঝি যে মৌলগুলো আছে তাদের মধ্যে উভধর্মী প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? তাহলে এইটা একটা বলে হলো। আর কি তোমার যেটা বলে দিচ্ছি, জারণ বিজারণ ক্ষমতা, এটা একটা খুব দেখো। বাঁ দিকের মৌলগুলো এরা আমি কি বললুম, ক্যাটায়ন গঠিত হয়, ফলে এরা নিজেরা জারিত হয়, তাই তো, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এরা কী হবে? তীব্র বিজারক, ওই জন্য এদের বিজারণ ধর্ম প্রচুর। তাহলে বাঁ দিক মৌলগুলো বিজারক, আর ডান দিকের মৌলগুলো কী হচ্ছে? ইলেকট্রন গ্রহণ করছে, ফলে এদের মধ্যে কী হচ্ছে? জারিত হওয়ার প্রবণতা, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করছে মানে বিজারিত হওয়ার প্রবণতা বেশি, ফলে এরা হচ্ছে তীব্র জারক দ্রব্য। তাহলে এগুলো হচ্ছে হাইলি অক্সিডাইজিং এজেন্ট, এরা হচ্ছে হাইলি রিডিউসিং এজেন্ট। তাহলে শ্রেণী বরাবর বাঁ দিক থেকে, এই পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিয়ে গেলে জারণ ধর্ম বৃদ্ধি পাচ্ছে, শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে বিজারণ ধর্ম বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ জারণ ধর্ম হ্রাস পাচ্ছে। তাহলে তোমরা পিওরিসিটি ইন প্রপার্টিজের অল ধর্ম তোমরা বুঝতে পারলে। ঠিক আছে? তাহলে আজকে যেগুলো বোঝালাম খুব গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করলে। আজকে আয়নীয় ব্যাসার্ধ সম্পর্কে বললাম, ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে ব্যাসার্ধ তুলনা করলাম, আয়নাইজেশন পোটেনশিয়াল কী, তার শক্তির একক কী, ঠিক আছে, সেই আয়নাইজেশন পোটেনশিয়াল কী কী বিষয়ের উপর ভ্যারি করে, পরমাণু আকার, আধান, আবরণী প্রভাব, ভেদন ক্ষমতা, অর্ধপূর্ণ পরিপূর্ণ কক্ষকের ওপর। ঠিক আছে? ঠিক সেইভাবে আর একটা জিনিস ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি, সেটাও কী কীর ওপর ভ্যারি করে, পরমাণু আকার, পরমাণু আধান, ভেদন ক্ষমতা, আবরণী প্রভাব, সব কিছু জিনিসের ওপর। তারপরে একটা জিনিস বললাম খুব কর্ণ সম্পর্ক। ঠিক আছে? তারপরে বললাম তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে? আর তোমাদেরকে শেষে আমি বললাম অক্সাইডের প্রকৃতি। তাহলে এই পর্যন্তই থাক। ওকে।